ঘটনাটি আজ থেকে প্রায় ৫০-৬০ বছর আগের। আমাদের পাশের গ্রামে এক জাদরেল কবিরাজ ছিলেন। ওনার নাম ছিল রহিম কবিরাজ। লোকে বলতো উনি নাকি একটা শক্তিশালী জিনকে বশ করে সিদ্ধ হয়েছিলেন। কিন্তু ওনার জীবনের শেষ অমাবস্যার রাতে এমন কিছু ঘটেছিল যা ওই পুরো অঞ্চলের মানুষকে আজও আতঙ্কে কাঁপায়। রহিম কবিরাজ ছিলেন এক প্রকাণ্ড মেজাজের মানুষ। লাল রক্তবর্ণ চোখ, দীর্ঘ দাড়ি আর পরনে সবসময় এক অদ্ভুত কালচে জোব্বা। পুরো এলাকায় তার পরিচিতি ছিল এক ডাকে। কত শত জটিল রোগ বা অলৌকিক উপদ্রব তিনি মুহূর্তেই সমাধান করে দিতেন, তার ইয়ত্তা নেই। কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠরা জানতেন রহিম কবিরাজের আসল শক্তি ছিল ওনার বশ করা এক খাদেম বা জিন। তিনি একা ঘরে বসে নিচু গলায় কথা বলতেন, বাতাসে হাত বাড়িয়ে কোনো অদৃশ্য সত্তার কাছ থেকে জাদুকরি ভেষজ কিংবা তথ্য আদায় করে নিতেন। কবিরাজের অহংকার ছিল আকাশচুম্বী। তিনি নিজেকে সর্বশক্তিমান মনে করতে শুরু করেছিলেন। কিন্তু কবিরাজ হয়তো ভুলে গিয়েছিলেন জিনের উপর কর্তৃত্ব বজায় রাখা মানে জ্বলন্ত অঙ্গার হাতের তালুতে ধরে রাখার মতো। সামান্য ভুল হলেই সে অঙ্গার নিজেকেই পুড়িয়ে ছাই করে দেয়। তখন আষাঢ় মাস, ঘোর অমাবস্যার রাত। মুষলধারে বৃষ্টি আর কর্কর শব্দে বাস পড়ছিল। আমার দাদা তখন উঠতি বয়সের যুবক। কাজের সূত্রে রাতে পাশের গ্রাম থেকে ফিরছিলেন। রহিম কবিরাজের বাড়ির পথ ধরেই দাদাকে আসতে হচ্ছিল। কবিরাজের বাড়ির সীমানায় আসতে দাদা দেখতে পান কবিরাজের বন্ধ ঘরের ভেতর থেকে রক্তবর্ণের একটা অদ্ভুত আলো বের হচ্ছে, আর ঘর থেকে আসছে এক হাড় হিম করা গর্জন। মানুষ বা পশুর নয়, যেন হাজারটা বিকৃত কণ্ঠ একসাথে চিৎকার করছে। দাদা কৌতূহল ধরে রাখতে না পেরে চুপি চুপি কবিরাজের ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়ায়। কাঠের ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই দাদার বুকের রক্ত যেন জল হয়ে গেল। ঘরের মেঝেতে জ্যামিতিক নকশা আঁকা, রক্ত আর লাল সিঁদুরের আলপনা। সেই নকশার মাঝখানে রহিম কবিরাজ বসে আছেন। তার শরীর থরথর করে কাঁপছে, আর তার ঠিক সামনে বাতাসের মধ্যে ভেসে আছে এক ভয়াল ছায়ামূর্তি। মূর্তিটার শরীর কোনো মানুষের মতো নয়, কুসকুসে কালো, বিশাল পা দুটো পেছনের দিকে উল্টানো, আর চোখ দুটো থেকে যেন আগুনের ফুলকি ঠিকরে বের হচ্ছে। ছায়ামূর্তিটি ভারী বিকট গলায় বলে উঠল, রহিম, তুই আমাকে বন্দি করে অনেক কাজ করিয়েছিস। আজ এই পরম অমাবস্যার রাতে তোর সাধনার বাঁধন ঢিলে হয়ে গেছে। তোর রক্ত আজ আমার খোরাক হবে। কবিরাজ কাঁপতে কাঁপতে তার সিদ্ধ মন্ত্র জপ করতে লাগলেন। তাবিজে হাত দিয়ে জোরে জোরে চেঁচিয়ে বললেন, তুই আমার হুকুমের গোলাম। তোর সাধ্য নেই আমার ক্ষতি করার। পিছু হট, তোকে আমি আদেশ করছি, তুই পিছনে যা। কিন্তু সেদিন ছিল অতি প্রাকৃতিক শক্তির মোক্ষম সুযোগ। জিনের শক্তি কবিরাজের হাতের মন্ত্রকে ভেদ করে ফেলেছিলেন। হঠাৎ করেই কবিরাজের হাতের তাবিজটি দাও দাও করে জ্বলে উঠল। কবিরাজ যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। জানলার বাইরে থেকে দাদা দেখলেন সেই কালচে ছায়ামূর্তিটি এক নিমিষে বিশাল আকৃতি ধারণ করে পুরো ঘর অন্ধকার করে দিল। ঘরের ভেতরে সমস্ত মাটির প্রদীপ একসাথে নিভে গেল, আর ঠিক তখনই শুরু হলো এক নারকীয় তাণ্ডব। ঘরের ভেতর থেকে আসতে লাগলো কাঠ ভেঙে গুঁড়ো হওয়ার শব্দ, মেঝের বাসনপত্র আছড়ে পড়ার আওয়াজ, আর সাথে রহিম কবিরাজের বুক ফাটা আকুল চিৎকার। দাদা আতঙ্কে জমে গিয়েছিলেন। তার শরীর থরথর করে কাঁপছিল, এক পাও নাড়ানোর ক্ষমতা ছিল না। তিনি দেখলেন ঘরের বন্ধ দরজায় যেন কোনো অদৃশ্য হাত দিয়ে ভেতর থেকে ধূপধাপ আঘাত করা হচ্ছে। হঠাৎ এক বিকট চিৎকারের পর সব কিছু চুপচাপ। ঘন বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। দাদা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। প্রাণের ভয়ে এক দৌড়ে সোজা গ্রামে গিয়ে লোকজনকে ডেকে তোলেন। বেশ কয়েকজন বয়স্ক লোক আর লাঠি টর্চ নিয়ে একদল মানুষ কবিরাজের বাড়ির দিকে রওনা দিল। কবিরাজের ঘরের সামনে গিয়ে সবাই থমকে গেল। ঘরের কাঠের শক্ত দরজাটি যেন ভেতর থেকে কোনো দানবীয় শক্তিতে দুই ভাগ করে ছিঁড়ে ফেলা হয়েছে। ধীরে ধীরে টর্চের আলো ঘরের ভেতরে ফেলা হলো। ঘরের ভেতরের দৃশ্য দেখে
উপস্থিত সবার পিত্তি জল হয়ে গেল। ঘরের চালের বাঁশের সাথে রহিম কবিরাজ উল্টো হয়ে ঝুলে আছেন। ওনার সমস্ত শরীর আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত, যেন কোনো হিংস্র প্রাণী ওনাকে চিরে ফেলে গেছে। আর ওনার কপালে রক্ত দিয়ে আঁকা রয়েছে সেই একই জ্যামিতিক চিহ্ন। সবচেয়ে ভৌতিক বিষয় হলো ওনার মুখটা এমনভাবে হা করা ছিল যেন মৃত্যুর মুহূর্তে তিনি ভয়ঙ্কর কিছু একটা দেখেছিলেন। আর ওনার চোখ দুটো একদম কোটর থেকে উপড়ে ফেলা হয়েছিল। মেঝেতে কবিরাজের সেই পুরনো সাধনার পুঁতিগুলো দাউ দাউ করে অলৌকিকভাবে জ্বলছিল, যা নেভানোর ক্ষমতা বৃষ্টি বা পানিরও ছিল না। পরদিন সকালে একদল পুলিশ আর এলাকার হুজুরেরা এসে কবিরাজের লাশ উদ্ধার করেন। কিন্তু এই ঘটনার কোনো বৈজ্ঞানিক বা সামাজিক ব্যাখ্যা পুলিশ দিতে পারেনি। কে বা কী জিনিস ওই বন্ধ ঘরে ঢুকে এত শক্তিশালী একজন কবিরাজকে এভাবে মেরে ফেলল, তার নথিপত্রে অজ্ঞাত হামলা হিসেবেই থেকে যায়। রাফসান তার ইমেইলের শেষে লিখেছেন, আমার দাদা বলতেন এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত ওই পরিত্যক্ত ভিটায় আর কেউ বসতি করতে পারেনি। আমাবস্যার রাতে আজও নাকি ওই ভিটার পাশ দিয়ে গেলে পোড়া গন্ধ পাওয়া যায় এবং কোনো বৃদ্ধ লোকের আত্মচিৎকার ভেসে আসে। লিসেনার্স, বুঝতে পারছেন অদৃশ্য জগতের সাথে ছলনা করা বা অশরীরী শক্তিকে বশ করার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে? রহিম কবিরাজের এই করুণ পরিণতি তার জ্যান্ত প্রমাণ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন শাহরিয়া শুভ নামে এক শ্রোতা। সে যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় দুর্জয় ভাই, আমাদের ট্যুরে সব কিছু শুরু হয়েছিল দারুণ এক রোমাঞ্চ দিয়ে। আমরা 4 বন্ধু, আমি শুভ, তানভীর, নোমান আর আদিব। ক্যাম্পাস লাইফ শেষ করার পর অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কোনো জনমানবহীন একদম আদিম একটা পাহাড়ি এলাকায় কয়েকটা দিন কাটাবো। সেই ভাবনা থেকেই আমরা বান্দরবান শহরের চেনা সীমানা ছাড়িয়ে ট্রেকিং করে আরও গহীনের দিকে এগোতে শুরু করি। শহর পেরিয়ে যতই ভেতরের দিকে যাচ্ছিলাম, চারপাশের রূপ দেখে আমাদের চোখ কপালে ওঠার জোগাড়। বিশাল বিশাল সবুজ পাহাড়, মেঘ আর রোদের অদ্ভুত খেলা, আর খাসকাটা পাহাড়ের কোল বেয়ে নেমে আসা ঝর্ণার কলকল শব্দ, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। বিকেলের দিকে যখন আমরা সাঙ্গু নদীর একদম উপরের দিকে একটা দুর্গম পাহাড়ে হাঁটছি, তখন ঘন কুয়াশা নেমে পাহাড়ি উপত্যকাগুলোকে প্রায় ঢেকে দিল। বাতাসে ভেজা মাটির এক স্বর্গীয় গন্ধ। ঠিক করলাম প্রকৃতির এমন নিঃশব্দ সৌন্দর্য উপভোগ করতে আজ আর সমতলে ফিরব না, পাহাড়ের এই নির্জনতার বুকেই রাত কাটাবো। অনেক খোঁজাখুঁজির পর এক পাহাড়ি গাইডের সাহায্যে পাহাড়ের গায়ে একদম বিচ্ছিন্ন একটা কটেজের খোঁজ পেলাম। বিশাল কটেজ, পুরোটাই ভারী কাঠ আর বাঁশে তৈরি। তবে অবাক করার বিষয় হলো সেখানে কোনো কেয়ারটেকার বা ম্যানেজার বলতে কিচ্ছু ছিল না। সেই পাহাড়ি গাইড আমাদের বুঝিয়ে বলল, পাহাড়ের এই অংশে রাতের বেলা কোনো পাহাড়িও থাকতে চায় না। কটেজটি মূলত অফবিট ট্র্যাকারদের জন্য তৈরি, যারা নিজেদের দায়িত্বে চাবি নিয়ে থাকে। গাইড আমাদের হাতে কটেজের মূল চাবি আর একটা পুরনো জেনারেটরের হ্যান্ডেল বুঝিয়ে দিয়ে বলল, সন্ধ্যা নামার আগেই আমি গায়ে ফিরে যাব। রাত হলে ঘরে সব দরজা জানলা ভেতর থেকে বন্ধ করে রাখবেন। আর হ্যাঁ, যাই শুনুন না কেন, ভোরে সূর্য ওঠার আগে ভুলেও বাইরের দরজা খুলবেন না। সেই গাইড আমাদের এমন সতর্ক করে যখন পাহাড়ি পথ বেয়ে নিচে নেমে গেল, তখন চারপাশের বিশাল থমথমে গহীন পাহাড়ে আমরা 4 জন একাকী মানব সন্তান। বিশাল কাঠের ওই কটেজটাতে আমরা ছাড়া আর কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব ছিল না। আমরা একটু ঘাবড়ে গেলেও ভাবলাম আমরা তো 4 জন আছি, ভয় পাওয়ার কি আছে? বুঝতেই তো পারছেন ভাই, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা 4 জন যুবক আমরা ডাবল বেডে 2টো রুমের তালা খুললাম। 1 নম্বর রুমে আমি আর তানভীর, আর 2 নম্বর রুমে নোমান আর আদিব। প্রথম রাতটা ভীষণ শান্তিতে কাটল। চাঁদের আলোয় পাহাড়ের চূড়াগুলো যেন রূপালী হয়ে জ্বলছিল। রাতে হালকা খাওয়া দাওয়া শেষে ঝিঝি পোকার মিষ্টি ডাক শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। আমরা ভেবেছিলাম আমাদের জীবনটা কতই না সুন্দর, কিন্তু আমরা জানতাম না দ্বিতীয় রাতেই সেই স্বর্গীয় পাহাড় রূপান্তরিত হবে এক নরককুণ্ডে। দ্বিতীয় দিন বিকেলে পাহাড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি নামল। চারপাশ অন্ধকার করে বৃষ্টি নামার পর
হঠাৎ করেই জেনারেটরটা বন্ধ হয়ে গেল। চারপাশ ঢেকে গেল একদম কুচকুচে কালো চাদরে। ঘড়িতে তখন রাত 1:30। বাইরে বৃষ্টি থেমে গিয়ে এক অদ্ভুত কানফাটা নীরবতা। এত নীরব যে নিজের হৃদস্পন্দনের শব্দটাও শোনা যাচ্ছিল। আমি আর তানভীর 1 নম্বর রুমে শুয়ে আছি। এমন সময় হঠাৎ মনে হলো আমাদের ঘরের কাঠের মেঝেতে খুব ভারী কিছু একটা হেঁটে বেড়াচ্ছে। শব্দটা কোনো স্বাভাবিক মানুষের হাঁটার মতো নয়, যেন অনেক ভারী কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। চমকে উঠে টর্চ জ্বেলে দেখি তানভীর ফ্যালফ্যাল করে দরজার দিকে তাকিয়ে আছে। খেয়াল করলাম চারপাশের আবহাওয়া মুহূর্তের মধ্যে এত বেশি ঠান্ডা হয়ে গেছে, আমাদের মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে, অথচ ঘরের জানলার কাজগুলো সব বন্ধ। দরজার বাইরে তখন পরিষ্কার শোনা যাচ্ছে কারো তীব্র ফিসফিসানি শ্বাস প্রশ্বাসের শব্দ। মনে হচ্ছিল দরজার ওপাশে কোনো একটা অশুভ সত্তা দাঁড়িয়ে ভেজা ঠোঁট চাটছে। ঠিক সেই মুহূর্তে পাশে 2 নম্বর রুম থেকে আদিবের এক বিভীষিকাময় চিৎকার ভেসে এলো। আমরা আর চিন্তা করার সময় পেলাম না। 1 নম্বর রুম থেকে কোনো মতে বের হয়ে 2 নম্বর রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। দরজায় প্রচণ্ড ধাক্কা দিতে লাগলাম আমরা, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই, শুধু আদিবের হাঁপানোর আর নোমানের তোতলে যাওয়ার শব্দ। আমরা শেষমেশ গায়ের জোরে দরজার লক ভেঙে ভেতরে ঢুকলাম। ঢুকে যে দৃশ্য দেখলাম তা ভাবলে আজও আমার শরীর হিম হয়ে আসে। ঘরের চালের কাঠ ধরে নোমান দড়ির মতো ঝুলতে থাকা একটা কালো ছায়ার দিকে ভয়ে 2 হাত তুলে কোনায় কুঁকড়ে আছে। আর আদিব ঘরের খাটের উপর হাঁটু গেড়ে বসে আছে, কিন্তু তার ঘাড়টা অস্বাভাবিকভাবে একপাশে মোচড়ানো। তার 2 চোখের মণি একদম উপরে উঠে গেছে, পুরো চোখ সাদা। আদিব এক নাগাড়ে অচেনা একটা পাহাড়ি ভাষায় খুব দ্রুত ফিসফিস করে কি যেন বলে যাচ্ছে, যা আমরা কেউ কোনোদিন শুনিনি। আদিবের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের বোতল আর জিনিসপত্র যেন কোনো প্রচণ্ড অদৃশ্য শক্তি পুরো রুম জুড়ে তাণ্ডব চালিয়েছে। আমরা আদিবকে ধরতে যেতেই পুরো রুমের বাতাস এক মুহূর্তে এত ভারী হয়ে উঠল যে আমাদের বুকে দম আটকে আসতে লাগলো। ঘরের বন্ধ জানলার কাছে সজোরে একটা ধাক্কা লাগলো, অথচ বাইরে কিচ্ছু নেই, কিন্তু কাছে বিশাল সাইজের একটা হাতের ভেজা চাপ ফুটে উঠল। সে হাতের আঙুলগুলো সাধারণ মানুষের চেয়ে অন্তত দ্বিগুণ লম্বা। আদিব হঠাৎ হিসহিস করে বিকট এক হাসিতে ফেটে পড়ল। সেই হাসির শব্দে মানুষের কোনো অনুভূতি ছিল না, ছিল কেবল এক আদিম হিংস্রতা। আতঙ্কে আর শোকে পুরো পাথর হয়ে গেলাম। আদিবকে ধরে ধাক্কা মেরে হুঁশে আনার চেষ্টা করছিলাম, কিন্তু তার গায়ের তাপমাত্রা হঠাৎ করেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ভোর 4টা পর্যন্ত আমরা সেই একটা রুমেই আদিবকে ঘিরে বসেছিলাম। পুরোটা সময় কটেজের ছাদের উপর দিয়ে কোনো একটা বিকট ভারী শরীর হেসড়ে যাওয়ার শব্দ হচ্ছিল। জানলার কাছে ক্রমাগত আঁচড় কাটার ক্যাসক্যাস শব্দ হচ্ছিল, আর পুরো ঘরের ভেতরে পচা রক্তের এক অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। প্রতিটা সেকেন্ড আমাদের মনে হচ্ছিল দরজার ঠিক বাইরেই মৃত্যুদূত দাঁড়িয়ে আছে, আর আমরা সকালের সূর্যটা আর কখনোই দেখতে পাবো না। সকাল 5:30 নাগাদ যখন কুয়াশা ভেদ করে প্রথম আলোর রেখা পাহাড়ে পড়ল, ঠিক তখনই ঘরের সেই ভারী ভাবটা এক নিমিষে উধাও হয়ে গেল। আদিব এক দীর্ঘশ্বাস ফেলে মেঝের উপর জ্ঞান হারিয়ে ধপাস করে পড়ে গেল। আমরা এতটুকু সময় নষ্ট করিনি। আমাদের ব্যাগপত্র, ক্যামেরা সব ওভাবেই পড়ে রইল। আদিবকে কোনো মতে 2জন কাঁধে ভর দিয়ে তুলে কটেজের সামনের রাস্তা ধরে এক কাপড়ে পাহাড়ি কাদা পার হয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। বিশ্বাস করেন দুর্জয় ভাই, যে পাহাড়কে কালকে বিকেলে স্বর্গ মনে হয়েছিল, সেই পাহাড়ই তখন আমাদের পেছনে একটা ক্ষুধার্ত দানবের মতো ফুঁসছিল। ইমেল শেষে শুভ লিখেছিলেন, ভাই আমরা আজ বেঁচে আছি ঠিকই, কিন্তু বান্দরবানের সেই গহীনের কাঠের কটেজে কাটানো দ্বিতীয় রাতটা আমাদের আত্মাকে চিরতরে বদলে দিয়েছে। আদিব আজও একা থাকতে ভয় পায়। আমরা 4 জনেই আতঙ্কে শিউরে উঠি। পাহাড়ের সৌন্দর্য যেমন আছে, তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর কিছু আদিম রহস্য লুকিয়ে আছে, যা মানুষকে কখনো ফিরে আসতে দেয় না। ডিয়ার লিসেনার্স, কেমন শুনলেন আমাদের আজকের 2টি ঘটনা? বিদায় নিচ্ছি আমি আরজে দুর্জয়।
আর হ্যাঁ, আপনার জীবনেও যদি এমন ভয়ঙ্কর অশরীরী ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে, পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।